বিমানবন্দরে হাতে নাতে ধরা পড়লেন চুপ্পু। শেয়ার জালিয়াতির মামলা থেকে বাঁচতে এবার সবার আড়ালে দেশ পাড়ি দেওয়ার ছক করছিলেন তিনি। কিন্তু দেশ ছেড়ে পালানো কি এতই সোজা? ভেবেছিলেন বঙ্গভবন ছাড়লেই সব ঝামেলা খালাস। এবার টুক করে ফ্লাইটে উঠে বিদেশে কেটে পড়বেন। এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে যখন সাবেক রাষ্ট্রপতি গা বাঁচিয়ে ঢোকার চেষ্টা করছেন, ঠিক তখনই সিকিউরিটির কাছে ধরা পড়ে গেলেন। পদত্যাগের নাটক শেষ করে এবার বিদেশে পোটলাপুটলি গুটিয়ে পালানোর ছক কষছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, শেষ রক্ষা আর হলো না। হলে কি এতদিন যে অসুস্থতা দেখালেন তার সবই ছিল স্রেফ একটা ভেলকিবাজি? তারেক রহমান এবার কি হাসিনার দোসর চুপ্পুকেও হাসিনার মতোই ফাঁসির কাষ্ঠে ঝোলাবে? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান। চুপ্পু পদত্যাগের চিঠিটা স্পিকারের কাছে পাঠিয়েই বঙ্গভবনের মায়া ত্যাগ করে গুলশানের আলিশান বাড়িতে গিয়ে উঠেছিলেন। মুখে কুলুপ এঁটে বসেছিলেন ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে চলছিল বিশাল প্ল্যান। কারণটা খুব পরিষ্কার, পেছনে ফেলে আসা হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি আর একের পর এক সামনে আসা দুর্নীতির জট। ভেবেছিলেন শারীরিক অসুস্থতার অজুহাত তুলে সিঙ্গাপুর কিংবা ব্যাংককের টিকিট কেটে ফেললেই কেল্লা ফতে। কিন্তু দেশের ব্যাংকিং খাত থেকে শুরু করে ক্ষমতার অন্দরে যে বিষ বৃক্ষ তিনি রোপণ করে গেছেন, তার জবাবদিহিতা না দিয়ে হাওয়া হয়ে যাওয়া কি আর এত সহজ? শাহাবুদ্দিন চুপ্পু হয়তো ভেবেছিলেন সাবেক রাষ্ট্রপতির তকমা গায়ে থাকলে সবাই বুঝি চোখ বুজে থাকবে, কিন্তু এয়ারপোর্টে পৌঁছাতেই সে ভুল ভেঙে চুরমার হয়ে গেল। আসলে শাহাবুদ্দিনের এই পরিণতি তো একদিনের হয়নি। যখন থেকে খবর ছড়িয়েছে যে ইসলামী ব্যাংক ধ্বংসের নেপথ্যে তিনি ছিলেন প্রধান খেলোয়াড়, তখন থেকেই কিন্তু বাতাসের গতি উল্টে গিয়েছিল। আপনি আমি হয়তো ভেবেছিলাম তিনি শুধু একজন অনুগত রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু থলের বেড়াল বের হওয়ার পর দেখা গেল গল্প অন্য জায়গায়। সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাট করতে এসালম গ্রুপের হাত ধরে তিনি নাকি কলকাঠি নেড়েছেন একদম পেছন থেকে। ব্যাংকের শত শত কোটি টাকা মেরে দিয়ে আবার সেই টাকা দিয়েই নাকি ব্যাংকের মালিকানা কেনা হয়েছিল। জেএমসি বিল্ডার্স নামের এক ভুয়া কোম্পানির নাম দিয়ে তিনি নাকি পরিচালনা পর্ষদে ঢুকেছিলেন। আর তারপর শুরু হয়েছিল ব্যাংক খালি করার মহোৎসব। এই যখন সাবেক রাষ্ট্রপতির কীর্তি, তখন তো বিমানবন্দরে আটক হওয়াটাই স্বাভাবিক ঘটনা, তাই না? সবচেয়ে মজার বিষয় হলো পদত্যাগের নাটকে তিনি যেভাবে নিজেকে মহান বানানোর চেষ্টা করেছিলেন, তা দেখে হাসবেন নাকি কাঁদবেন ভেবে পাবেন না। পদত্যাগপত্রে এমন ভাব ফুটিয়ে তুলেছিলেন যেন তিনি না থাকলে দেশে নাকি বিশাল মহা বিপর্যয় ঘটে যেত। নিজেকে চরম সংকট মোচনকারী বানিয়ে গল্প ফেঁদেছিলেন বটে, কিন্তু ভেতরে যে ছিল গ্রেপ্তারের ভয়, সেটা এখন একদম পরিষ্কার। অসুস্থতার অজুহাত দেখিয়ে 10 থেকে 12 দিনের মধ্যে বিদেশে যাওয়ার যে আকুল আকুতি তিনি জানিয়েছিলেন, তা যে আদলে জেল খাটার ভয় থেকে পালানোর এক রাজকীয় বাহানা ছিল, সেটা আর বুঝতে কারো বাকি নেই। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় যাওয়ার পর থেকেই তিনি প্রতি মুহূর্তে চেষ্টা করছিলেন কোনো মতে বিমানে চেপে বসার, কিন্তু বিধিবাম হিসাবের খাতায় যে অনেক দেনা বাকি রয়ে গেছে। এদিকে বাতাসে আরও একটা চটকদার খবর ভেসে বেড়াচ্ছিল, তিনি নাকি একটা রাজনৈতিক দলের সাথে গোপন সমঝোতা করে দেশ ছাড়ার পথ পরিষ্কার করতে চেয়েছিলেন। প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল যেন দেশে বিনামূল্যে চলাফেরা করা যায় আর সুবিধাজনক সময়ে বিদেশে সটকে পড়া যায়। কিন্তু কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সংবিধানে রাষ্ট্রপতি থাকাকালীন নিরাপত্তার সুযোগ হয়তো কিছুটা থাকে, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগে আর পেছনের দরজা দিয়ে যেসব আর্থিক কেলেঙ্কারি চালানো হয়েছে, সেগুলোর দায়িত্ব আর কেউ নিজের ঘাড়ে নেবে না। দুর্নীতি দমন কমিশন আর গোয়েন্দা সংস্থাগুলো যখনই একের পর এক হাটে হাড়ি ভাঙা শুরু করেছে, তখনই বিএনপির মতো দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় যাওয়ার পর থেকেই তিনি প্রতি মুহূর্তে চেষ্টা করছিলেন কোনো মতে বিমানে চেপে বসার, কিন্তু বিধিবাম হিসাবের খাতায় যে অনেক দেনা বাকি রয়ে গেছে। এদিকে বাতাসে আরও একটা চটকদার খবর ভেসে বেড়াচ্ছিল, তিনি নাকি একটা রাজনৈতিক দলের সাথে গোপন সমঝোতা করে দেশ ছাড়ার পথ পরিষ্কার করতে চেয়েছিলেন। প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল যেন দেশে বিনামূল্যে চলাফেরা করা যায় আর সুবিধাজনক সময়ে বিদেশে সটকে পড়া যায়। কিন্তু কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সংবিধানে রাষ্ট্রপতি থাকাকালীন নিরাপত্তার সুযোগ হয়তো কিছুটা থাকে, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগে আর পেছনের দরজা দিয়ে যেসব আর্থিক কেলেঙ্কারি চালানো হয়েছে, সেগুলোর দায়িত্ব আর কেউ নিজের ঘাড়ে নেবে না।
দুর্নীতি দমন কমিশন আর গোয়েন্দা সংস্থাগুলো যখনই একের পর এক হাটে হাড়ি ভাঙা শুরু করেছে, তখনই বিএনপির মতো দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে আগের অপকর্মের বোঝা টানার দায়িত্ব তাদের নয়। হাইকোর্টে এই প্রতিবেদন পেশ হওয়ার পরপরই সারা দেশে রীতিমতো তোলপাড় শুরু হয়। তখনই শাহাবুদ্দিন বুঝতে পারেন যে এই অপরাধের দায় থেকে বেঁচে বের হওয়া এবার অসম্ভব। এতদিন বঙ্গভবনের ছাতা মাথায় থাকায় কোনো তদন্তকারী সংস্থা তার গা ছুঁতে পারেনি। সংবিধানের অনুচ্ছেদ দেখিয়ে কিংবা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতার সুরক্ষায় পার পাওয়ার যে কৌশল ছিল, পদত্যাগের সাথে সাথে সেই সুরক্ষা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ফলে আইনি ফাঁদ থেকে বাঁচতে শেষ অস্ত্র হিসেবে বিদেশে নিরাপদ আশ্রয়ে কেটে পড়ার এই পরিকল্পনা আঁকা হয়। ঠিক এই জায়গাতেই শাহাবুদ্দিন চুপ্পু বড় ধরনের মার খেয়ে গেলেন। চিকিৎসার বাহানা টাঙিয়ে স্ত্রীর হাত ধরে সিঙ্গাপুরের ফ্লাইটে উঠে পড়া আর হলো না তার। ভিআইপি প্রোটোকল আর ক্ষমতার দাপট দেখিয়ে বিমানবন্দর পার হয়ে যাওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল। আসলে আইনের হাত যে কত লম্বা তা হয়তো ভুলে গিয়েছিলেন চুপ্পু। বিমানবন্দরে যখন তাকে থামানো হলো, তৎকালীন সেই ক্ষমতাধরের মুখটা তখন কেমন হয়েছিল ভাবুন একবার। যে মানুষটা কয়েকদিন আগেও দেশের সর্বোচ্চ পদে বসে হুকুম জারি করতেন, তিনি এখন সাধারণ আসামির মতো আটকে আছেন ইমিগ্রেশনের চৌকাঠে। শারীরিক অসুস্থতার বাহানা দিয়ে আর যাই হোক, হাজার হাজার কোটি টাকা আত্মসাতের বিচার থেকে তো আর রেহাই পাওয়া যায় না। আইনবিদদের একাংশের মতে রাষ্ট্রপতি থাকাকালে তার গৃহীত প্রশাসনিক কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আইনি সুরক্ষা থাকলেও ব্যাংক জালিয়াতির মাধ্যমে শেয়ার দখল এবং জাল দলিল তৈরিতে যুক্ত থাকার বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলায় কোনো বাধা নেই। পদত্যাগের পর তিনি এখন একজন সাধারণ নাগরিক, তাই যে কোনো মুহূর্তে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করতে পারে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। বঙ্গভবনের মসনদে বসে যিনি হাজার কোটি টাকার খেলা খেলেছেন, আজ তাকে ইমিগ্রেশনের চৌকাঠে আটকে সাধারণ আসামির মতো প্রহর গুনতে হচ্ছে। আসলে পুরো গল্পটার পেছনে রয়েছে রাজনৈতিক চালাকি আর মহা দুর্নীতির এক কালো ইতিহাস। 5 আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যখন তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু বঙ্গভবনে বসে নিজের পিঠ বাঁচানোর ছক কষতে শুরু করেছিলেন। গণ অভ্যুত্থানে যে হাজার হাজার ছাত্র জনতা বুলেটের সামনে বুক পেতে দিল, শত শত তাজা প্রাণ ঝরে গেল, তার পেছনে তো এই চুপ্পুর নিষ্ক্রিয়তা আর হাসিনার গণহত্যাকে সরাসরি রাজনৈতিক বৈধতা দেওয়ার বড় হাত ছিল। তিনি ছিলেন ফ্যাসিবাদের প্রধান রক্ষক। দেশের মানুষ যখন রক্তের সাগরে ভাসছিল, তখন তিনি রাষ্ট্রপতির ক্ষমতার আড়ালে বসে স্বৈরাচারী হাসিনাকে সব ধরনের সমর্থন জুগিয়ে গেছেন। অথচ হাসিনা পালানোর পর রাতারাতি রং বদলে তিনি নিজেকে চরম এক দেশপ্রেমিক আর সংকট মোচনকারী হিরো হিসেবে জাহির করতে শুরু করলেন। স্পিকারের কাছে পাঠানো পদত্যাগ পত্রেও খুব সুচতুরভাবে লিখে দিলেন তার ইতিবাচক ভূমিকার কারণে নাকি দেশে কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়নি। গণহত্যাকে সমর্থন দিয়ে এখন দেশের শান্তির দূত সাজার চেষ্টা করলে দেশের মানুষ কি তা এত সহজে গিলে নেবে? সাধারণ জনগণের রক্তের দাম, কষ্টের উপার্জিত টাকা হরিলুট করার দাম তো চুপ্পুকে জোগাতেই হবে। পাপ করলে পাপের ফল তো ভোগ করতেই হবে ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে।